নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ 30শে এপ্রিল বুধবার, বাজে এখন সকাল প্রায় 10টা। পোগোকে নিতে এসছে স্কুল থেকে। আজকে হাতে অনেকটা সময় আছে, সে কারণে পোগো ছুটির পর এতটা সময় জুড়ে খেলার সময় পেয়েছে। এমনিতে পোগোকে বাড়ি পৌঁছেই আমাকে স্কুলের জন্য বেরিয়ে পড়তে হয়, তাই ওকে খেলার সুযোগ আমি দিতেই পারি না। আজকে যখন দেখলাম হাতে অনেকটাই সময় আছে, আমার তো স্কুলে ছুটি পড়ে গেছে গরমের আজ থেকে, পোগোকে খেলতে অনেকটাই সময় দেওয়া গেল। আর ও স্কুলের এই চারপাশটা ঘুরে ঘুরে খেলতে এত পছন্দ করে, বাড়ির ভেতরে ঢুকে গেলেই এই বালি, মাটি, পাতা এই সমস্ত কিছু এখন হাতের নাগালে পায় না, সে কারণেই বন্ধুদের সঙ্গে এই সমস্ত কিছু নিয়ে খেলতে এতটা পছন্দ করে। আমিও ছেড়ে দিই। তো মোটামুটি গরমের ছুটির আগে আজকেই ওর শেষ দিন বলা যেতে পারে স্কুলে যাওয়া। এমনিতে ওদের স্কুলে গরমের ছুটি পড়তে বেশ খানিকটা দিন বাকি আছে, তবে কালকে আমরা বেরিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। বেরিয়ে যাচ্ছি কিনা সেটা এখনও ডাউট আছে, কারণ ট্রেনের টিকিট এখনও অবধি আমার কনফার্ম হয়নি। তো যাই হোক, কিছুক্ষণ খেলাধুলা চলুক, তারপরে বাড়ি ফিরে যাব। এমনিতেও আজকে ওয়েদারটা ভীষণই ভালো। গত দুদিন হলো দিদা এসেছে আমাদের বাড়ি, প্রায় 7 বছর পর মানুষটা আজকে আমাদের বাড়ি এসেছে। মিডিলে শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, সেই কারণে আসা যাওয়া, বাড়ি থেকে বেরোনো সমস্ত কিছু প্রায় বন্ধই করে দিয়েছিল। আজ অনেকগুলো বছর পর দিদাকে আমাদের বাড়িতে পেয়ে আমরা ভীষণ খুশি। এমনিতেও মনটা একটু একটু খারাপ, সে কারণেও মাত্র 2 দিনই দিদার সঙ্গে থাকতে পারলাম এইবার, কারণ আমাকে তো কালকে বেরিয়ে যেতেই হবে। আর তাই সমস্ত সময় ধরে দিদার কাছে থেকে সমস্ত কিছু শিখে নিচ্ছি, যেটা যেটা আমার জানার আছে। দিদা আচার করতে ভীষণ পারদর্শী। দিদার হাতের আচারের যা টেস্ট, মানে মায়ের হাতেও সে টেস্ট এখনও অবধি হয়ে ওঠেনি আমি বলতে পারি। তো সেটাই দিদার কাছ থেকে আমি শিখে নিচ্ছিলাম। যদিও বা রান্না করতে পছন্দ করলেও এই আচার বানানো থেকে আমি দূরেই থাকি, এ সমস্তর জন্য ভীষণ পটু হাত থাকতে হবে। তাই দিদাকে বললাম, চলো আজকে তোমার কাছ থেকে আমের আচার বানানোটা শিখেই ফেলা যাক। কতটা কি করতে পারবো জানি না, কিন্তু কিভাবে এতটা সুন্দর টেস্ট হয় সেটা তো দেখে নিতেই পারি। সে কারণে দাদা প্রায় কেজি 5 আম এনেছে। এরপর সেগুলো নিয়ে আমরা এরপরে এরকমভাবে পিল অফ করে দিচ্ছি দিদাকে। দিদা সুন্দরভাবে সেটাকে কাটিং করে নিচ্ছে। শুধু আমি নয়, আমার আশেপাশে আরও 2জনও বসে আছে। এই আমের থেকে যে বিচিগুলো বেরোচ্ছে সেটা নিয়ে এখানে পোগো খেলতে বসেছে। আর সাথে আছে ঐশীর হাতে রয়েছে ক্যামেরা, একবার ভাইকে দেখাচ্ছে, একবার দিদাকে দেখাচ্ছে। দিদা মানে আমাদের দিদা, ওর হলো ভালো মা। আর তার মধ্যে থেকে ওই কাঁচা আমে একবার কামড় দিতে ইচ্ছে হয়েছে। কতটা টক না কতটা মিষ্টি সেটাও পরখ করে দেখবে আর কি। চলুন, এইভাবেই চলছে। আমরা সবাই মিলে বসে একসঙ্গে এতটা সময় কাটাচ্ছি, এটাই বা কিসের কম বলুন। ওরাও স্কুল ছুটি হয়ে গেছে, সবাই মিলে একসঙ্গে আমরা জড়ো হয়ে গেছি। আর পোগোকে দেখছেন বদমাইশি কীরকম, স্কুল থেকে এসে জামা কাপড় ছেড়ে এই চাড্ডি গেঞ্জি পরেই মোটামুটি ওর ঘন্টা 1.5 সময় কাটে। গরমের দিনে এটা নিস্তার পাওয়া যায় একটু গরমের হাত থেকে আর কি। ফুল পাখা করে এরকমভাবে বসে আমরা সমস্ত কাজগুলো করছি। কাটাকাটি মোটামুটি কমপ্লিট। এরপরে চলে এসেছি ছাদে। দিদা সুন্দরভাবে সেগুলোকে ধুয়ে জল ঝরিয়ে এরপরে রোদে দিচ্ছে। রোদে দেওয়ার সময় কোনো রকম নুন হলুদ মাখানো হয়নি, কিন্তু শুধু জলে ধুয়ে তারপরে জল ঝরিয়ে সব আমগুলোকে রোদে দিচ্ছে। আর আমগুলো বেশ বড় করেই কাটা হয়েছে, সে তো আপনারা লক্ষ্য করছেনই। এরপরে কি কি করা হয় সব কটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটার টেস্ট যেটা আসে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এমনিতেই দিদা প্রতি বছর আমাদের জন্য কুলের আচার বা আমের আচার পাঠায় সেই মামাবাড়ি থেকে, সেটা একদম রীতিমতো চলে আসে আর কি। বিকেল এখন প্রায় 4:30-5টা। দিদা বলল, আয় তোর চুলে তেল দিয়ে দিই। আর আমিও হুট করে বসে গেছি। মাথায় সেই আমার শ্যাম্পু করা রয়েছে, তেল নিতেও হতো। আর দিদার হাতে ম্যাসাজ করে তেল নিতে এত ভালো লাগে, কতদিন পর হাতটা পেলাম মাথার উপরে। আর আমি যে তেলটা ইউজ করি সে তো আপনারা জানেনই, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটাতে নারকেল তেল, তার সঙ্গে ক্যাস্টর অয়েল, তার সঙ্গে রয়েছে ভিটামিন ইর ক্যাপসুল, যেটা ভীষণ ভালো চুলের জন্য। আর এইভাবে যদি ম্যাসাজ করা যায় তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না। সুন্দরভাবে দিদা ম্যাসাজ করে দিচ্ছে আর আমি আরাম নিচ্ছি বসে বসে। মানুষটা এত মামাবাড়ির সমস্ত আবদার দিদার কাছেই। আমার এই বাড়িতে মানে বাবার বাড়িতে আমার ঠাকুমা ঠাকুরদাকে আমি সেইভাবে পাইনি। ঠাকুরদা মারা গেছেন প্রায় আমার জন্মের আগেই, আর এখানে ঠাকুমা মারা গেছেন মোটামুটি আমার যখন বয়স
4-5 বছর, খুব একটা স্মৃতি নেই। তাই দাদু ঠাকুমার সমস্ত আবদার আমার ছোটোবেলা থেকে এই দিদার কাছেই। মামাবাড়ির দাদুকেও পেয়েছি বেশ কয়েক বছর, মোটামুটি যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন দাদু মারা যায়। সেই স্মৃতি এখনও আমার কাছে মাথার মধ্যে রয়েছে, মনের মধ্যে রয়েছে। তারপর থেকেই দিদার কাছে সমস্ত আবদার। দেখুন কি সুন্দরভাবে আমাকে চুল বেঁধেও দিয়েছে, আর এইভাবে আমি চুল বেঁধে বেশিক্ষণ থাকতে পারি না, সেটাই দিদাকে বলছি যে তুমি যতই বাঁধো এরকমভাবে আমি থাকতেও পারবো না, আর এমনিতেও আমাকে বাইরে বেরোতে হবে। সেটা নিয়ে কত হাসি চললো। মাথায় 1 মণ তেল নিয়ে বেরিয়ে পড়েছি আমি হাতের কাছে কতগুলো কাজ ছিল সেগুলো করে নেবার জন্য। যদিও বা আগামীকাল আমি যাচ্ছি কিনা এখনও পর্যন্ত কনফার্ম নয়, কিন্তু টাম্বল ড্রায়ে বেশ কয়েকদিন আগে 2টো ড্রেস আমি ক্লিন করতে দিয়েছিলাম। সেগুলো এবার না নিলে ছুটি তো 1.5 মাসের, সেই ফিরে আবার নিতে হবে। সেগুলোই খুঁজে খুঁজে বার করে দিচ্ছে দাদা। আর ঝটফট নিয়ে আরও গোটাকতক জিনিস আছে বাজার থেকে, সেগুলো কিনে নেব। এই যেমন ধরুন মুড়ির প্যাকেট যেগুলো নিয়ে যায়, সাথে মিষ্টি দই, মিষ্টি, আরও রয়েছে 2টো ইন্টারেস্টিং জিনিস। আপনাদের কাছে ভীষণই কমন হতে পারে, কিন্তু সত্যি কথায় ব্যাঙ্গালোরের মাটিতে এসে 2টো জিনিসের ভীষণ দাম। চলুন বাজে বাজে কাজগুলো করি, তারপরে বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে এসে দেখছি দিদা ততক্ষণে আমের আচার বানানো শুরু হয়ে গেছে। আমগুলো যেগুলো রোদে শুকনো হতে দিয়েছিল সেগুলোতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে সামান্য ভেজে তুলে রেখেছে। তারপরে গুড় দিয়ে সামান্য নাড়াচাড়া করে আমগুলোকে এবারে সেদ্ধ হতে দিয়েছে। বেশ খানিকক্ষণ সময় ধরে এটা ফুটেছে, তারপরে গুড়টা মজে এলে গ্যাস বন্ধ করে রেখে দিয়েছে। ওপর থেকে কিছুক্ষণ পরে ভাজা মশলা যেটা হয় সেটা ছড়িয়ে দেবে, ব্যাস তাহলেই আমের আচার রেডি। শুনতে ভালো লাগলেও আর দেখতে সোজা লাগলেও ব্যাপারটা কিন্তু অতটা সোজা না, আর সোজা হয়ে গেলেও হয়তো ওই টেস্ট আর আমাদের হাতে আসবে না। যাই হোক, দিদার হাতে বানানো আচার নিয়ে আমিও যাচ্ছি ব্যাঙ্গালোর। রাত্রি এখন প্রায় বাজছে 9:30। মোটামুটি যাওয়ার টিকিট আমার কনফার্ম হয়েছে ঘণ্টাখানেক আগে। তারপর আবার বাজার বেরিয়েছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি 2খানি কাঁঠাল, পটল, সমস্ত কিছু। ব্যাঙ্গালোরের বাজারে কাঁঠাল পাওয়া গেলেও সেটা ইঁচড় রূপে পাওয়া যায় না, ওই পাকা পাকা কাঁঠালের মতো পাওয়া যায়। আর বছরের সবজি একবার অনির্বাণ এমনিতেও খেতে পছন্দ করে, তাই ভাবলাম এখান থেকে নিয়ে যাই, একদম কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আর ওই জিপলক ব্যাগে বন্ধ করে নিয়ে যাব। এতে হলো সে কারণে মা কাটতে বসেছে। 2খানি কাঁঠাল বাজার থেকে নিয়ে এসেছিলাম আসবার সময়, তার সঙ্গে নিয়ে যাচ্ছি পটল। আমাদের কাছে ভীষণ কমন হলেও ব্যাঙ্গালোরের বাজারে এই পটলের কিন্তু চড়া দাম। এই ভরা মরশুমেও মোটামুটি 120 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হয় পটল, তাও আবার সব বাজারে পাবেন না। বাঙালি বাজার গেলেই তবে এই পটলের দেখা মেলে। তো পটলের যেখানে রান্না 1-2টো আছে যেগুলো খেতে অনির্বাণ মোটামুটি পছন্দ করে। বছরের খাবার একবার না খেলে হয় বলুন? এরপর সে যখন আসবে পুজোর সময় তখন আর এই সমস্ত সবজি পাওয়া যাবে না, তাই জিপলক ব্যাগে করে সেগুলোও ভরে নিয়েছি। ঘড়ির কাঁটায় এখন প্রায় 1:30। এই দেখুন সমস্ত জিনিস আমি একসঙ্গে জড়ো করে রেখেছি। এরপরে ঝটপট করে ব্যাগগুলোতে ভরে নেব। পোকোকে ঘুম পাড়িয়ে ব্যাগগুলো নিয়ে বসেছি। এরপর মোটামুটি সেই টিকিট কেটেছি প্রায় 2 মাস আগে। আইআরসিটিসির নিয়ম অনুযায়ী 60 দিন আগে টিকিট কাটা শুরু হয়। যেদিন যাব তার ঠিক 60 দিন আগেই টিকিটটি কেটেছি, কিন্তু ঘণ্টা 3-এর মধ্যেই আমার টিকিট হয়েছে প্রায় ওয়েটিংয়ে। তারপর থেকে কোনো সুরাহা হয়নি, কোনো রকম আপগ্রেড হয়নি। আজ যখন সন্ধ্যাবেলা প্রায় 8:30 নাগাদ চার্ট প্রিপেয়ার্ড হচ্ছে, তখন আমি শিওর হলাম যে হ্যাঁ আমার যাওয়াটা হচ্ছে। তা না হলে বলুন, বাচ্চা নিয়ে যাচ্ছি এতদিনের জন্য, কে যাওয়ার আগের মুহূর্তে ব্যাগ গোছায়? কিন্তু আমার এত টালমাটাল ছিল যাওয়াটা নিয়ে, এবারের আগে থেকে ব্যাগ গোছানোর আর সাহস পাইনি। সারাটা দিন এমন টেনশনে কেটেছে সে আর বলার অপেক্ষা রাখে না। কি করব, আদৌ যাওয়া হবে কি না? যাওয়া না হলে ট্রেনে তারপরে ফ্লাইটের টিকিট কাটতে হবে। শেষ মুহূর্তে ফ্লাইটের টিকিট কাটা মানে বুঝতেই পাচ্ছেন। তারপরে আবার এত জিনিস নিয়ে যাচ্ছি, সেগুলো আদৌ ফ্লাইটে অ্যালাউ করবে কি না, অ্যালাউ করলেও হ্যান্ডব্যাগে হবে কি না, মানে সমস্ত ব্যাপার নিয়ে সারাটা দিন ভীষণ টেনশনে কেটেছে। সন্ধেবেলা যেই খবরটা পেলাম চার্ট প্রিপেয়ার্ড হওয়ার পর ফোনে মেসেজটা এলো, তখন থেকে শান্তি। যাই হোক, একটা একটা করে ব্যাগ এবার গুছিয়ে নিচ্ছি। এই ব্যাগটাতে সমস্ত খাবার দাবারের জিনিসগুলো ভরা হলো, আর পোগোর গোটাকতক জামা কাপড়। বড় একটা ট্রলি নেওয়া হয়েছে, সেটাতে আমার সমস্ত জামা কাপড়গুলো ভরা হয়েছে।
যাই হোক, সমস্ত কিছু সাজানো গোছানো বাগানো সব কমপ্লিট। এরপরে কাল সকালবেলায় 8টার সময় গাড়ি বলা হয়েছে, যেতে হবে আমাদের আদ্রা থেকে আমার ট্রেন রয়েছে ডিরেক্ট যশবন্তপুর। তো সকাল সকাল রওনা দেব। ঘড়ির কাঁটায় বাজছে এখন প্রায় 2:30। রাত জেগে এইভাবে প্যাকিং করার আমার এখন ভীষণ অভ্যাস হয়ে গেছে। আগে ভাগে প্যাকিং করতে একদমই ইচ্ছা করে না, কিছু ভুলে যাচ্ছি নাকি তাও মনে পড়ে না, কী নেব সেটার মাথার মধ্যে চলতে থাকে। সেই কারণে সব কিছু জড়ো করে যাওয়ার আগের মুহূর্তে আমার প্যাকিং করা হয় আর কি। যদিও এইবারে টিকিটটাই কনফার্ম হয়নি, তো আগে থেকে কী আর প্যাকিং করব। আমার সব কিছু রেডি। এরপরে পোগোর ব্যাগখানি গুছিয়ে নিচ্ছি। আমি যা কিছু নেব তার সঙ্গে পোগোর এই পিঠের ব্যাগটিকেও রেডি করতে হয়, কারণ পোগোর একদিক থেকে ভীষণ আমি ফরচুনেট যে ফোন দেখার সেরকম অভ্যাস নেই। 2 দিন সময় লাগবে পৌঁছাতে। মানে এই ধরুন আগামী সকালবেলা আমরা ট্রেনে চাপছি 10টার সময়, তারপর দিন প্রায় বিকেল 4:30 নাগাদ পৌঁছাবো, যদি ট্রেন রাইট টাইমে চলে। ঘন্টা 2-3 খানিক লেট তো হতেই পারে দূরপাল্লার ট্রেনগুলোতে। মোটামুটি বাড়ি ফিরতে বাজবে প্রায় রাত্রি 10টা। সে কারণে 2 দিনে যা কিছু ওর হাতের কাছে কিছু খেলনা, রং, স্লেট, লেখার সামগ্রী, কিছু খেলনা সমস্ত কিছু ব্যাগে ভরে নিয়ে যাচ্ছি। এটা দিয়ে দিব্যি 2টা দিন চলে যাবে আশা করাই যায়। তো চলুন, প্যাকিং মোটামুটি কমপ্লিট, কিন্তু এডিটিংয়ের কাজ রয়েছে আমার। এদিকে ঘড়ির কাঁটাতেও প্রায় 3:30। কতখানি ঘুম হবে কে জানে, বলা যায় না। সকাল সকাল উঠে স্নান করে মাকে বলেছি কিছু খাবার দাবার বানিয়ে দিতে, তাই নিয়ে রওনা দেব দিদির সাথে ওই সকাল 8টা নাগাদ। চলুন, ব্লগটা আজকে শেষ করছি। দিনটা তো শেষ হয়েই গেল। সকাল সকাল দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার এক্সাইটিং কিছু ব্লগস নিয়ে আগামী দিনে।